আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লাস থেকে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের 1.10 যেটা রয়েছে গসাগু এবং লসাগু এর মধ্যে সম্পর্ক। এই পার্টটা যেটা রয়েছে সেই পার্ট নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, চলো আমরা ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমাদের কোনো ভিডিও যদি তোমাদের কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। যে কোনো দুটি সংখ্যা, ধরো 10 নিলাম এবং 30 নিলাম, এদেরকে নিয়ে আমরা মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করব। মৌলিক গুণনীয়ক মানে কি? এদের মৌলিক সংখ্যা দ্বারা আমরা একটা গুণফলের একটা সারি তৈরি করবো, যাতে তাদেরকে গুণ করলে আমরা সেই বড় সংখ্যাটাই পেয়ে যাই। ঠিক আছে? সো এখানে দেখো 10 সমান সমান হচ্ছে 2 ইন্টু 5, 2 এবং 5 দুজনে কিন্তু মৌলিক সংখ্যা। আবার 30 সমান সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 5, এদের তিনজনেই কিন্তু মৌলিক সংখ্যা। 10 এবং 30-এর গসাগু হচ্ছে 10 এবং 30-এর গসাগু কত হবে বলো তো? 2 ইন্টু 5 সমান সমান 10। আচ্ছা, তোমরা কি বলতে পারবে আমি এখানে কীভাবে বার করলাম 2 ইন্টু 5 সমান সমান 10? 2 গুণ 5 সমান সমান 10 আমি এভাবেই বার করলাম, কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, এদের মধ্যে 2 কিন্তু কমন আছে। ঠিক আছে? গসাগুর ক্ষেত্রে আমাকে দেখতে হবে মৌলিক উৎপাদকগুলোর মধ্যে কে কে কমন আছে। সো এখানে দেখো 2 কমন আছে, 2 কিন্তু একবার করে কমন আছে। 3 কিন্তু তাদের মধ্যে কমন নাই, কিন্তু 5 কিন্তু তাদের দুজনের মধ্যেই কমন আছে। তাহলে আমরা এই দুইটা সংখ্যা নিলাম এবং তাদেরকে গুণ করে দেওয়ার পরে আমরা পেয়ে যাচ্ছি 10। এবং লসাগুর ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, যতগুলো সংখ্যা রয়েছে এবং সর্বোচ্চ, ঠিক আছে, একটা সংখ্যা যদি একবারও থাকে, কমন না থাকলে কোনো সমস্যা নাই, একবার এবং সর্বোচ্চ কতবার রয়েছে সেই হিসাবটা করেই তোমাকে সবগুলো সংখ্যা নিতে হবে। সো এই ক্ষেত্রে দেখো লসাগুর ক্ষেত্রে আমরা 2ও নিলাম, 3ও নিলাম, 5ও নিলাম এবং সবগুলোকে গুণ করে দিলে আমরা পাচ্ছি কত? 30। সুতরাং এটাই হচ্ছে এই দুইটা সংখ্যার লসাগু। ঠিক আছে? আবার 10 এবং 30-এর সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে 10 গুণ 30। ঠিক আছে? এই 10 গুণ 30-কে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? আমরা লিখতে পারি হচ্ছে 2 গুণ 5 এবং 2 গুণ 3 গুণ 5। এর মানে হচ্ছে কত? 5 দুগুণে 10, যেটা হচ্ছিল আমাদের গসাগু, এবং এখানে হচ্ছে তোমার 3 5 15, 15 দুগুণে 30, 30 হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে? সো দুইটি সংখ্যার গুণফল, ঠিক আছে, দুইটি সংখ্যার গুণফল সংখ্যা দুটির গসাগু ও লসাগুয়ের গুণফলের সমান। সো এই কথাটা তুমি অবশ্যই মনে রাখবা। এই যেখানে কথাটা রয়েছে না, দুটি সংখ্যার গুণফল সংখ্যা দ্বয়ের গসাগু গুণ সংখ্যা দ্বয়ের লসাগু। ঠিক আছে? এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তবে এটা কিন্তু সবসময় এই নিয়মটা ফলো করে চলে। ঠিক আছে? সো এবারে আমাদের এখানে একটা কাজ রয়েছে। কাজটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট 2টি বা 3টি সংখ্যার গসাগু অথবা লসাগু দ্রুত নির্ণয়ের কুইজ প্রতিযোগিতা করো। এটা আসলে এখানে তোমাদেরকে সলভ করে দেওয়ার মতো কিছুই নাই। এটা তোমরা তোমাদের শ্রেণীকক্ষে তোমরা একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করবা এবং সেই প্রতিযোগিতার মাধ্যমে তোমরা এই কাজটা সমাধান করতে পারবা। সো এবার চলো আমরা উদাহরণ 5-এ চলে যাই। আসলে এখন যে উদাহরণগুলো আমরা দেখবো এই সবগুলো বেসিক কিন্তু আমরা আগেই পড়ে নিয়েছি। সেগুলো তোমরা ভালো করে বুঝলে এগুলো তোমরা ভালো করে বুঝতে পারবা। আর সেই কারণেই আমি এই উদাহরণগুলো এত ভালো করে তোমাদেরকে বোঝাবো না, জাস্ট তোমাদেরকে হিন্টস দিয়ে হালকা হালকা বুঝিয়ে দিব এবং তোমরা চেষ্টা করবে এই অঙ্কগুলো আগে তোমরা নিজেরা করার। তোমরা বই বন্ধ করে নিজেরা খাতায় নিজেরা করার চেষ্টা করবে। চেষ্টা করার পর তোমরা উত্তরগুলো মিলাবা, আর তারপরে যদি না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো। সো দেখো উদাহরণে 5 রয়েছে। মৌলিক গুণনীয়কের সাহায্যে, দেখো মেথড কিন্তু 3টা ছিল, মেথড আমাদের ছিল 3টা, পদ্ধতি ছিল 3টা। লসাগু গসাগু উভয় ক্ষেত্রে আমাদের 3টা পদ্ধতি আমরা ফলো করতে পারি। সো এখানে তারা বলে দিয়েছে পদ্ধতিটা, সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে তোমাকে যদি তারা বলে দেয় যেভাবে বার করতে হবে, যেভাবে বার করতে বলা হবে তোমাকে সেই পদ্ধতি অনুসরণ করেই বের করতে হবে। আর যদি তোমাকে বলা না হয় তাহলে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো পদ্ধতি তুমি বের করতে পারবা। সো এখানে যেহেতু তারা বলে দিয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে আমাকে এই 3টে সংখ্যার মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। সো এখানে আমি যদি তোমাদেরকে সব বুঝিয়ে দিই তাহলে সমস্যা আছে। আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে যে এই নিয়মটা আছে না, এই যে এখানে এতটুকু যে নিয়মটা রয়েছে, ঠিক আছে, এই যে এতটুকু, ঠিক আছে, এতটুকু যে নিয়মটা রয়েছে, এই নিয়মটা তোমরা যদি একটু ফলো করো তাহলেই আশা করি তোমরা এই অঙ্কটা করতে পারবা। তাও আমি প্রথম করে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে 30 সমান সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 5। আমি মৌলিক সংখ্যা দিয়ে সেই থেকে ভাগ করে নিলাম।
সো ভাগ করে বিভক্ত করার পর আমি আবার 30-এ মৌলিক গুণে কত কত পাচ্ছি 2 3 5, অর্থাৎ এই তিনটা মৌলিক সংখ্যাকে আমরা যদি গুণ করি তাহলে আমি এই বড় সংখ্যাটাই পেয়ে যাচ্ছি। তারপর 36কে আমরা এভাবে ভাগ করলাম, পাচ্ছি হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে। 40কে আমরা ভাগ করে দিলে পাচ্ছি হচ্ছে 2 গুণ 2 গুণ 5। তাহলে 30 36 40-এর লসাগু কত হবে দেখো তো, একটু খেয়াল করো তো। এখানে যতগুলো সংখ্যা একবারও যদি থাকে আমার কমন থাকার কোনো প্রয়োজন নাই, কমন থাকার কোনো প্রয়োজন নাই, আমার থাকলেই হচ্ছে, এবং দেখতে হবে সর্বোচ্চ কতবার রয়েছে। সেই হিসাব করে আমি এই সবগুলো সংখ্যাকে বসিয়ে দিব এবং গুণফল পাচ্ছি 360, সুতরাং আমাদের লসাগু হবে 360, ঠিক আছে। এবার দেখি আমরা 6 নম্বর উদাহরণটা। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে 42 48 56 এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। কোন প্রক্রিয়া সেটা খেয়াল করবা, এবং সেটা লসাগু না গসাগু সেটা একটু খেয়াল করবা, ঠিক আছে। কারণ প্রতিটা লসাগু কিংবা গসাগুর ক্ষেত্রে প্রতিটা প্রক্রিয়ার মধ্যে কিন্তু তোমাদের কিছু ডিফারেন্স বা বিভিন্নতা থাকে, ঠিক আছে, একটু পার্থক্য থাকে। সেই কারণে তোমরা এই দুইটা জিনিস তোমরা একটু বেশি করে খেয়াল করবা। সো এখানে দেখো আমরা ফার্স্টে নিয়েছি 42কে আমরা 56 দিয়ে ভাগ করেছি। আচ্ছা, এখন কথা বলতে পারো যে ভাইয়া আমরা আসলে কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ করব, তাই না? এটা হচ্ছে মূল কথা। তোমরা যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যাতে ভাগ করতে পারবা, কিন্তু তোমরা দুইটা সংখ্যা নিবা, নেওয়ার পরে যে থার্ড সংখ্যাটা তোমাদের হাতে থাকবে যেটা তোমরা ভাগ করো নাই, সেই সংখ্যাটাকে তোমরা পরে হিসাব করবা। তো ফার্স্টে আমরা 42-এ 56 নিয়ে, তুমি যদি বলতো যে না আমি এখানে 48 দিব, দিতে পারো, তোমার উত্তর ঠিক একই আসবে। তুমি চেষ্টা করে দেখতে পারো, তুমি যদি 42 ধারা যদি তুমি 48কেও ভাগ করো তাহলে তোমাদের উত্তর এই যে গসাগু 2 আছে না সেটাই আসবে, ঠিক আছে। সো এখানে দেখো 42-কে 56 ভাগ করলাম, করার পরে আমি এরকমভাবে করলাম, আমার বাক্সে থাকতেছে কত 14, এবং 14 দ্বারা আমি আবার এই যে 42টা রয়েছে না এই 42কে আমরা ভাগ করব। অর্থাৎ আগের ভাগের ক্ষেত্রে যেটা ছিল আমাদের ভাজক সেটাকে আমি ভাজ্য হিসেবে নিয়ে আসবো, ঠিক আছে। অর্থাৎ এখানে মাঝখানে না তাকে ভাগ করে দিলাম, তাহলে আমাদের এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তারপর এখানে শেষ ভাজক কত ছিল 14, আমি 14 দ্বারা আমি আবার এই 56 যেটা রয়েছে, সরি 48 যেটা রয়েছে 48, অর্থাৎ আমাদের থার্ড সংখ্যা যেটা রয়েছে, যেই সংখ্যাটা আমাদের বাকি ছিল ভাগ করা, সেই সংখ্যাটাকে আমি নিয়ে আসলাম। আসার পরে আমি ওই সংখ্যাটাকে 14 দ্বারা ভাগ করলাম, করার পরে আমি সেম এই নিয়মটা যদি আমরা ফলো করি, এই নিয়মটা আমরা যদি ফলো করি তাহলে কিন্তু আমরা আমাদের শেষ ভাজক পাচ্ছি কত, শেষ ভাজক পাচ্ছি হচ্ছে 2, ঠিক আছে। তাহলে গসাগু হচ্ছে আমাদের 2। এটা আসলে তোমরা আগের ভিডিওগুলোতে তোমরা এই বেসিকগুলো সম্পর্কে জানতে পেরেছো, তাই আমি এখানে বেশি একটা আলোচনা করলাম না। তারপর দেখো উদাহরণ 7 রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। সো এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বোঝার চেষ্টা করো ভালো করে, কারণ এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে বড় ক্লাসে থাকবে, ঠিক আছে। অবশ্যই ভালো করে খেয়াল করো। দেখো কি বলা হয়েছে, বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কিন্তু এই যে দুটো সংখ্যা আছে একে যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে ভাগশেষ থাকবে কত 5 এবং 7, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, 5 এবং 7 ভাগশেষ থাকতেছে, তাহলে আমি যদি এই যে এই সংখ্যাগুলো থেকে যদি 5 এবং 7 যদি বিয়োগ করে দেই তাহলে যে সংখ্যাটা পাবো সেটা তো একটা ওই সংখ্যাটা যেটা বৃহত্তম সংখ্যা রয়েছে সেটা দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হবে না, হ্যাঁ। আচ্ছা একটু ভালো করে বুঝাই। ধরো আমি বললাম যে 9 একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে। 9 সংখ্যাকে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, অথবা 9 সংখ্যাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করে থাকতেছে কত আমাদের 4 দুগুণে 8, 4 দুগুণে 8 থাকতেছে, এর মানে হচ্ছে আমাদের ভাগশেষ থাকতেছে 1। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, আমি যদি 9 থেকে, আমি বলে দিলাম যে 9কে আমরা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1। এবার তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি 9 থেকে যদি 1 বিয়োগ করে দিতাম, 9 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিতাম, অর্থাৎ আমি যদি এখানে 9-এর বদলে আমি যদি এখানে 8 বসিয়ে দিতাম, আচ্ছা আমি এখানে একটু মুছে দিই, এটা তোমাদের বুঝতে পারে অসুবিধা হবে। একটা জিনিস একটু খেয়াল করবে, এই জিনিসটা তোমরা যদি বুঝতে পারো না, তোমাদের সারা জীবন আর কোনো এই অঙ্কগুলোতে ঝামেলা হবে না, এগুলো কিন্তু তোমাদের বিসিএসের সময় আসবে, ঠিক আছে। সো এখানে যদি 9 থেকে আমরা 1 বিয়োগ করে দিতাম তাহলে কিন্তু আমরা পাচ্ছি 8, ঠিক আছে। তাহলে এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। সো এই হিসাবটা তোমরা এখানে ফলো করতে হবে, ঠিক আছে। সো দেখো এখানে আমরা এই নিয়মটা এখানে ফলো করব। সো এই নিয়মটা যদি এখানে ফলো করি, এটা তোমাদের দেখার প্রয়োজন নাই, আমি জাস্ট বোঝানোর সাথে তোমাদেরকে এটা এঁকে দেখিয়েছিলাম। সো এখানে আমরা এই নিয়মটা ফলো করব। 365 থেকে আমরা 5 বাদ দিলে কী হবে, ওই বৃহত্তম সংখ্যা দ্বারা এই 365 থেকে 5 বাদ দিলে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা হবে ওই বৃহত্তম সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য,
অর্থাৎ তার ভাগশেষ হবে শূন্য। ঠিক আছে, এই কথাটি আমি এখানে লিখলাম। দেখো, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 7 থাকে, কাজেই নির্ণয় সংখ্যাটি হবে 360 এবং 456 এর গসাগু। 456 এর গসাগু। গসাগু কেন নিলাম তুমি বলতে পারবা? হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি যে এখানে 8কে যে এই উদাহরণে যদি আমি একটু ফিরে আসি, 8কে যে আমরা 2 দ্বারা ভাগ করার পর মাধ্যমে শূন্য পেয়েছিলাম, এখানে বলতো 2 কি ছিল? 2 ছিল কিন্তু 8-এর একটা গুণনীয়ক। 8-এর একটা গুণনীয়ক। ঠিক আছে, সো এখানে যদি একটা সংখ্যা রয়েছে, একটা বৃহত্তম সংখ্যা রয়েছে, এবং এই একটা সংখ্যা দিয়ে আমাদেরকে দুইটা সংখ্যাকে হিসাব করতে হবে। তাই আমাকে হিসাব করতে হবে ওই দুইটা সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গসাগু। ঠিক আছে, একদম ইজিলি পাবে। তোমরা এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে আমাকে যদি একটা সংখ্যা বা একটা বৃহত্তম সংখ্যা, তাহলে দুইটা সংখ্যাকে আমার নিশ্চয়ই বিভাজ্য করতে হবে। তাহলে ওই দুইটা সংখ্যার সর্বনিম্ন যে সাধারণ গুণনীয়কটা থাকবে বা গসাগু যেটা থাকবে, সেটাই হবে ওই দুটো সংখ্যা দ্বারা নিশ্চয়ই বিভাজ্য। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা একটু খেয়াল করি। সো এই ক্ষেত্রে আমাকে এই দুইটা সংখ্যার গসাগু বের করতে হবে। কোন দুইটা সংখ্যা? 360 এবং 456। তোমরা কিন্তু এই দুটো সংখ্যার গসাগু বার করলে হবে না, বার করতে হবে আমাদেরকে এই দুটো সংখ্যা। ঠিক আছে, তো এখান থেকে আমি গসাগুটা বের করে ফেললাম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তোমরা চাইলে অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে বার করতে পারবা, তাতে কোনো সমস্যা নাই, কারণ এখানে বলা নেই যে তোমাকে কোন প্রক্রিয়ার মাধ্যমে বের করতে হবে। সো এখানে একটু খেয়াল করো, আমি 360 দ্বারা 456কে আমরা ভাগ করলাম, করার মাধ্যমে আমরা এই যে দেখো ঠিক এরকমভাবে পেয়ে গেলাম। আমি এখানে আর বেশি একটা এক্সপ্লেন করলাম না, কারণ এই পদ্ধতি তোমরা আশা করি ভালো করে জানো। সো এখানে 24 পেয়ে যাচ্ছি আমরা গসাগু, সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 24। সো এবার যদি তোমরা এই 24 দ্বারা যদি তোমরা এই দুটো সংখ্যাকে তোমরা ভাগ করে দেখো, একদম তোমাদের 5 এবং 7 ভাগশেষ থাকবে। যদি 5 এবং 7 ভাগশেষ না থাকে, তার মানে বুঝতে হবে তোমাদের অঙ্কটা হয় নাই। ঠিক আছে, সেবার আমরা চলে যাই উদাহরণ 8-এ। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93, 183কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কোনো ভাগশেষ থাকবে না, এর মানে কি বলতে পারবে তুমি আমাকে? আগের ক্ষেত্রে তোমরা যদি বেসিকটা বুঝে থাকো, তাহলে এই অঙ্কটা তোমরা এক দেখাতে করে ফেলতে পারবা। যেহেতু ভাগশেষ থাকবে না, ঠিক আছে, মানে ভাগশেষ হবে শূন্য, এই জন্য কিন্তু আমরা কি করেছিলাম, এখান থেকে ভাগশেষটা বিয়োগ করে দিয়ে আমরা এখানে এমন একটা সংখ্যা এনেছিলাম যাতে করে আমাদের ভাগশেষ হয় শূন্য, কোনো ভাগশেষ না থাকে। ঠিক এই কারণে এই হিসাব থেকেও তোমরা কি করতে পারো বলো তো? এখানে হবে নির্ণীয় গসাগু বের করতে হবে আমাদেরকে। এই তিনটে সংখ্যার গসাগু আমাদেরকে বের করে ফেলতে হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওই বৃহত্তম সংখ্যাটা। ঠিক আছে, তোমরা অবশ্যই এই ভিডিওর যে অঙ্কগুলো কঠিন লাগে, আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবা, তাহলে আমি আশা করি তোমাদের অঙ্কে কোনো সমস্যা থাকবে না। আসলে সব কিছু তো লিখে দেওয়া সম্ভব না, তাই আমি তোমাদেরকে বেসিকগুলো কথার মাধ্যমে বুঝিয়ে চেষ্টা করতেছি। সো এই কথাগুলো তোমরা যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনো, আশা করি তোমাদের এই অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সো এবার দেখো, আমি সেই হিসাব করলাম, গসাগু বের করতে হবে। গসাগু আমি এখানে বের করে ফেললাম। দেখো, গসাগু হচ্ছে আমাদের 3। তুমি চাইলে এখানে যে কোনো মেথড ইউজ করতে পারো। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। আমি এখানে মৌলিক উৎপাদকের মাধ্যমে বের করেছি, তুমি চাইলে অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, দুটো প্রক্রিয়া, সেভাবে তোমরা বের করতে পারবা। এটা সম্পূর্ণ তোমার নিজের উপর। ঠিক আছে, তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যাটা হচ্ছে কত? 3। এবার আমরা চলে যাই উদাহরণ 9। উদাহরণ 9টা হচ্ছে কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে বলছে একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, যার সাথে আমরা 5 যোগ করলে যোগফল হবে 16, 24, 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা, এবার তুমি কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, আমাকে একটা সংখ্যা বের করতে হবে যার সাথে আমরা 5 যোগ করলে যোগফল যেটা আসবে, যোগফলটা 16, 24, 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এর মানে 16, 24, 32 হচ্ছে আমাদের ভাজক। 16, 24 এবং 32 হচ্ছে আমাদের কি বলতো? ভাজক। ঠিক আছে, এবং ওই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করার পরে সংখ্যাটা পাবো, সেটা হচ্ছে আমাদের ভাজ্য। ঠিক আছে, নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24, 32 লসাগু থেকে 5 কম। 16, 24, 32 লসাগু থেকে 5 কম, কারণ কি বলতে পারো? আচ্ছা, এখানে যেহেতু সবগুলো সংখ্যা রয়েছে, লসাগু মানে কি বলতে পারবা? এদেরকে আমি বাড়াতে বা এদের গুণিতকে আমি যদি বাড়াতে এমন একটা পয়েন্টে তারা মিলে যাবে। ঠিক আছে, এমন একটা পয়েন্টে তারা গিয়ে মিলে যাবে, যেই পয়েন্টটা হবে এদের সবাই দ্বারা বিভাজ্য। ঠিক আছে, কারণ তাদের সবার সাধারণ গুণিতক বলা হয়েছে। সাধারণ গুণিতক মানে কি? এদের সবাইকে তারা ওই গুণিতকটা
বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে ওই নিঃশেষে বিভাজ্য হবে ঠিকই, বাট একটা জিনিস খেয়াল করবা, তাহলে কিন্তু আমি যেই সংখ্যাটা পাবো সেটা কিন্তু ওই ভাজ্যটা পাবো, কিন্তু ভাজ্যের সাথে কিন্তু 5 যোগ করা আছে, তাই না? সো আমি যদি ভাজ্য থেকে 5 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা খুব ইজিলিভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? সো এইভাবে আমরা এই রুলস যদি ফলো করি তাহলে আমরা এই অঙ্কটার উত্তর পেয়ে যাচ্ছি কত? 91। সো আমি তো বারবার তোমাদেরকে বলতেছি, তোমরা অবশ্যই আমার কথাগুলো তোমরা একদম ভালো করে মনোযোগ দিয়ে কানে দিয়ে ঢুকানোর চেষ্টা করবে, কারণ এই অঙ্কগুলো তোমরা যদি একটু যদি মনোযোগ তোমাদের ডিস্ট্রাক্ট হয়ে যায় তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারবা না, ঠিক আছে? সো এবার চলো আমরা যাই 10 নম্বর উদাহরণে। তো 10 নম্বর উদাহরণ এখানে একটা সৃজনশীল রয়েছে। আসলে একটা কথা বলে নিই, এই যে বইটা আমি তোমাদের জন্য রেকর্ড করতেছি এটা আসলে 2018 সালের বই। সো 2018 সালের বই যদি তোমাদের এখন চলতেছে ডিসেম্বর মাস, আমি অগ্রিম তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি, যদি তোমাদের আগামী বছর বইয়ে যদি কোনো রকমের চেঞ্জ আসে তাহলে অবশ্যই আমাকে জানাবা কষ্ট করে, আমি চেষ্টা করব সেই অনুপাতে তোমাদেরকে ভিডিওতে কিছু সংস্করণ আনার জন্য। আর এগুলো আমার ভুল হতেই পারে, কারণ সৃজনশীল বলা হচ্ছে তোমাদের আগামী বছর তোমাদের সৃজনশীল থাকবে না। যদি সৃজনশীল যদি না থাকে তাহলে হয়তো বা এগুলো থেকে তোমাদের অনেক রকমের পরিমার্জন আসতে পারে। সো সেই বিষয়ে আমাকে তোমরা অবশ্যই জানাবা, যদি কোনো রকমের কোনো মানে ভুল থাকে, তোমাদের নতুন বইয়ের সাথে মিল না থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করব নতুন করে আবার তোমাদের জন্য ভিডিও রেকর্ড করার জন্য। সো চলো আমরা এই উদাহরণটা দেখি একটু। সো এই উদাহরণটা কিন্তু তোমরা নিজেরাই পারবা, আমি কিন্তু এই উদাহরণের সমাধান করে দিব না, ঠিক আছে? দেখো উদাহরণ রয়েছে এখানে 3টা ঝুড়ি রয়েছে, একটাতে রয়েছে আম, একটাতে জাম এবং আরেকটাতে রয়েছে লিচু। বলা হয়েছে ফার্স্ট কোয়েশ্চেনটা 159-এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। সো এর গুণনীয়কগুলো নির্ণয় করতে বলা হয়েছে। 159-এর মৌলিক গুণনীয়কগুলো আমরা শুধুমাত্র গুণনীয়কগুলো বের করলাম, বের করার পর আমরা দেখতে পেলাম যে 3 এবং 53 হচ্ছে এর মৌলিক গুণনীয়ক, এবং আমরা উত্তর বের করে ফেললাম 159-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 এবং 53। তারপর বলা হয়েছে যদি 9টি আম, 60টি জাম, 1টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করতে হবে। কি বলা হয়েছে? ইউক্লিডীয় পদ্ধতিতে। এবং সংখ্যা কত আছে এখানে? 159টি আম থেকে আমরা 9টি আম পচে গেল, বাদে দিব 9টি আম। 227টি জাম থেকে আমরা 60টি জাম বিয়োগ করে দিব, এবং 401 লিচু থেকে আমরা 1টি লিচু বাদ দিয়ে দিব, এবং যে সংখ্যাটা পাবো সেই 3টা সংখ্যাগুলোর আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করে ফেলবো, ঠিক আছে? একদম দেখো তোমরা ইজিলিভাবে দেখতে পাচ্ছ সমাধান করে যাচ্ছে। এবার 3 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম এবং 11টি লিচু অবশিষ্ট থাকবে। সো যেই ফলগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আমরা কি করব? এখান থেকে বিয়োগ করে দিতে হবে মেবি। আচ্ছা আমি একটু দেখি দাঁড়াও। হ্যাঁ, বিয়োগ করে দিতে হবে। যেগুলো আমাদের অবশিষ্ট থাকবে সেগুলো বিয়োগ করলে আমরা যে 3টা সংখ্যা পাবো সেই সংখ্যাগুলো হবে কি? সেই সংখ্যাগুলোর গসাগু আমাকে বের করতে হবে। সো গসাগু যদি বের করে ফেলি, তোমরা যে কোনো পদ্ধতিতে বের করতে পারো। আমি এখানে 2টা পদ্ধতি বের করা দেখানো হয়েছে, তোমরা এখান থেকে বের করে ফেলতে পারবা। গসাগু হচ্ছে 13, সুতরাং বালকের সংখ্যা হচ্ছে 13। সো এটা আসলে তোমাদের আগে যে একটা অঙ্ক করেছিলাম না, একটু সময় নিচ্ছি, আমি অঙ্কটা একটু বের করে নিই। এই অঙ্কটা যে করেছিলাম একদম সেম, এই অঙ্কটার মতো একদম সেম। এই অঙ্কটা তোমরা যদি বেসিকটা ভালো করে বুঝতে পারো তাহলে এই অঙ্কটার বেসিকটা তোমরা বুঝতে পারবা। সো এই অঙ্কটাতে আমি একটু বেশি কথা বললাম না। সো এই উদাহরণটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা এই উদাহরণটা নিজেরা করবা, তবে অবশ্যই বই বন্ধ করে উত্তর না দেখে, তারপর উত্তরটা তোমরা মিলাবা। আর যদি কোনো রকমের সমস্যা হয় বা আমার ভিডিওতে তোমরা কোনো রকমের সমস্যা দেখতে পাও, অথবা তোমাদের নতুন বইয়ের সাথে আমার বইয়ে যদি কোনো রকমের অসামঞ্জস্য থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা যে ভাইয়া আপনার ভিডিওতে এই জায়গায় আমাদের বইয়ের সাথে মিলতেছে না, আপনি নতুন করে ভিডিও তৈরি করেন, আমি সেটা চেষ্টা করবো। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা তোমাদের কাছে কোনো রকমের সাহায্য করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।